প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি জানি তোমরা প্রচন্ড এক্সাইটেড হয়ে আছো, কারণ তোমাদের শেষ পরীক্ষা উচ্চ মাধ্যমিক 2024-এর ভূগোল পরীক্ষা খুব 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 ভালো হয়েছে। দুপুর 2টো থেকেই কিন্তু আমি তোমাদের কাছ থেকে প্রচুর মেসেজ, প্রচুর SMS, বিভিন্ন জায়গায় কমেন্টস আমি দেখতে পাচ্ছি যে তোমরা প্রত্যেকে ফাটিয়ে পরীক্ষা দিয়েছো, দারুণ পরীক্ষা হয়েছে তোমাদের। তোমরা প্রত্যেকটা প্রশ্ন কমন পেয়েছো, MCQ SAQ থেকে শুরু করে বড় প্রশ্ন, তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন পেয়েছো। সেই প্রশ্নগুলো নিয়ে আমি আলোচনা করব, কারণ তোমাদের অনেকেরই হয়তো কিছু প্রশ্নে ডাউট থাকতে পারে যে কোন MCQ বা কোন SAQ কি উত্তর হতে পারে। সেই জন্য আমি তোমাদেরকে খুব তাড়াতাড়ি একটা ছোট ভিডিওর মধ্যে দিয়ে উত্তরগুলো আমি বলে দিচ্ছি। তো দেখো, প্রথম যে MCQটা রয়েছে আমাদের 21টা MCQর মধ্যে, তার মধ্যে রয়েছে আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হলো। তোমরা প্রত্যেকে এই প্রশ্নের উত্তর ঠিক করেছো আমি জানি। যেহেতু এটা আমাদের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে আরোহণ প্রক্রিয়ায়, সেই জন্য আমাদের উত্তর হয়ে যাবে পলল ব্যজনী, অপশন ডি। পরের প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গে উষ্ণ প্রস্রবণ দেখা যায় কোথায়? এটা তো অবশ্যই অপশন বি হবে, বক্রেশ্বর। ঠিক আছে। তারপরের যে প্রশ্ন রয়েছে, উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে? অবশ্যই অপশন এ, ফেজ। তারপরের 4 নম্বর প্রশ্ন রয়েছে, মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে বলে? অবশ্যই হবে অপশন বি, পেডিপ্লেন, যাকে আমরা পাদ সমভূমিও বলে থাকি। 5 নম্বর প্রশ্ন, একনত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠে কোন নদী নকশা? আমরা প্রত্যেকেই জানি এই প্রশ্নের উত্তর হবে এ, জাফরি রুবি। পরের প্রশ্ন রয়েছে, অ্যান্ডিসল এর একটি উদাহরণ হলো? এই প্রশ্নের উত্তর হবে অপশন ডি, কৃষ্ণ মৃত্তিকা। পরের যে প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচ কত? এই মাটির পিএইচ হচ্ছে 7। পরের প্রশ্ন 8 নাম্বার, পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ কে করেন? অপশন ডি, ভি কোপেন। পরের প্রশ্ন 9 নাম্বার, একটি ওজোন অণুতে অক্সিজেনের পরমাণু সংখ্যা কটি? অপশন সি, 3টি। পরের প্রশ্ন, শ্বাসমূল যুক্ত উদ্ভিদের একটি উদাহরণ হলো? অপশন এ, গড়ান। পরের প্রশ্ন, জীববৈচিত্র্য শব্দটি প্রথম কে ব্যবহার করেন? এই প্রশ্নের উত্তর হবে অপশন বি, ওয়াল্টার রোজেন। পরের প্রশ্ন, হরপাবান সৃষ্টির মূল কারণ হলো? এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মেঘ ভাঙা বৃষ্টি। নেক্সট কোশ্চেন, ভারতে কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত কোথায়? আমরা প্রত্যেকেই জানি অপশন ডি, কটকে। পরের প্রশ্ন, ভারতে কফি উৎপাদনে অগ্রণী দুটি রাজ্য হলো? অপশন এ, কর্ণাটক ও কেরালা। পরের প্রশ্ন, ভারতে প্রথম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র স্থাপিত হয় কোথায়? এই প্রশ্নের উত্তরে তোমাদের অনেকেরই কনফিউশন রয়েছে, কিন্তু আমি কনফিউশন দূর করে দিচ্ছি। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ট্রম্বে। আর যদি বৃহত্তম বলতো, সেক্ষেত্রে উত্তর হয়ে যেত আমাদের জামনগর। কেমন? চলো পরের প্রশ্ন, ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য বিখ্যাত তা হলো? আমরা প্রত্যেকেই জানি অপশন ডি, মোটর গাড়ি নির্মাণ শিল্পে। পরের প্রশ্নটি, 2013 সালে বলা হচ্ছে ভারতে যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে তা হলো? বন্ধ করে দেওয়া হয়েছে টেলিগ্রাম পরিষেবা, অপশন সি। পরের প্রশ্ন, সোনালী চতুর্ভুজ যে 4টি নগরকে যুক্ত করেছে তা হলো? অপশন সি, মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং কলকাতা। পরের প্রশ্ন, জনঘনত্ব নির্ণয়ের সূত্র। জনঘনত্ব নির্ণয়ের সূত্র আমরা প্রত্যেকেই জানি অপশন এ হবে, কোনো একটা অঞ্চলের মোট জনসংখ্যাকে যদি আমরা সেই অঞ্চলের ক্ষেত্রমান দিয়ে ভাগ করি তাহলেই আমরা জনঘনত্ব পেয়ে যাব। 20 নম্বর প্রশ্ন, পাঁচমারি যে শহরের উদাহরণ তা হলো? আমাদের অপশন সি হবে, প্রতিরক্ষা শহর। আমরা এটুকু বলবো যে পাঁচমারি হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। ঠিক আছে। পরের প্রশ্ন, ভারতে একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ? অবশ্যই অপশন বি, হলদিয়া অঞ্চল। ঠিক আছে। চলো, এই কটা ছিল তোমাদের MCQ প্রশ্ন। এবার চলে আসবো আমি SAQ প্রশ্ন। SAQ 14টা প্রশ্ন রয়েছে, যেগুলো অথবা রয়েছে সেগুলোও কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। দেখো, প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে পর্যায়নের সংজ্ঞা দাও। বহুবার তোমাদের আমি বলেছি এই প্রশ্ন, এবং টেস্ট পেপারেও বহু জায়গায় এই প্রশ্ন ছিল। দেখো, কমন চলে এসেছে প্রথম প্রশ্নটাই। তাহলে পর্যায়ন কাকে বলে? আমরা জানি যে ভূপৃষ্ঠের উপরে ক্ষয় এবং সঞ্চয়ের মধ্যে ভারসাম্য স্থাপনের ফলে যে সমতলীকরণ ভূপৃষ্ঠ সৃষ্টি হয়, যার উচ্চতা সমুদ্র সমতলের সমান, তাকেই আমরা কি বলি? পর্যায়ন প্রক্রিয়া। ঠিক আছে। চলো, পরেরটা রয়েছে ভাদস স্তর বলতে কি বোঝো? খুবই সহজ, জাস্ট একটা লাইন লিখলেই উত্তর হয়ে যাবে। যে স্তরের মধ্যে দিয়ে জল সম্পৃক্ত স্তরে পৌঁছায়
তাকে ভাদোস স্তর বলে। 2 নম্বর প্রশ্ন রয়েছে টম্বলো কাকে বলে। এটাও কমন প্রশ্ন পুরো, আমি সাজেশনেও তোমাদের দিয়েছিলাম। দেখো টম্বলো হচ্ছে সমুদ্রের নিকটবর্তী কোনো দ্বীপ যখন মূল ভূখণ্ডের সাথে নুড়ি, কাঁকড়, বালি দিয়ে তৈরি বাঁধ দ্বারা যুক্ত হয়, তখন সেই বাঁধকে আমরা টম্বলো বলে থাকি। অথবাতে রয়েছে রিয়া উপকূল কাকে বলে। খুবই সহজ প্রশ্ন, নদী উপত্যকা সমুদ্রের জলে নিমজ্জিত হলে সেই উপকূলকে রিয়া উপকূল বলে। 3 নম্বর প্রশ্ন, উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টির কারণ উল্লেখ করো। নদীর পুনর্যৌবনের ফলেই আমরা দেখতে পাই উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টি হয়। তাহলে কারণটা কি? কারণটাই হচ্ছে নদীর পুনর্যৌবন লাভের ফল। ঠিক আছে, পরে 4 নম্বর প্রশ্ন, অনুভূমিকভাবে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলাস্তর দ্বারা গঠিত গম্বুজাকৃতি ভূমিরূপে কোমল শিলাস্তর অনুসরণ করে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয়? অবশ্যই এই প্রশ্নের উত্তর হবে কেন্দ্র বিমুখ নদী নকশা। ঠিক আছে, 5 নম্বর প্রশ্ন রয়েছে দেখো, এন্ডো ডাইনামরফিক মাটি কাকে বলে। এই প্রশ্নের উত্তর হচ্ছে মৃত্তিকা সৃষ্টিতে আদিশিলার প্রভাব সর্বাধিক হলে তাকে আমরা এন্ডোডাইনোমরফিক মাটি বলি। এক্ষেত্রে উদাহরণ হিসাবে তোমরা লিথোসোল মৃত্তিকা, রেগোসোল মৃত্তিকা এগুলোর উদাহরণ কিন্তু লিখতে পারো। ঠিক আছে, পরের প্রশ্ন আছে মৃত্তিকার গ্রথন বা বুনন বলতে কি বোঝায়। তাহলে মৃত্তিকার মধ্যে পলি, বালি ও কাদার আপেক্ষিক অনুপাতকেই মৃত্তিকার গ্রথন বা বুনন বলা হয়। পরের প্রশ্ন রয়েছে 6 নম্বর, প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে। দেখো প্রতীপ ঘূর্ণবাত কাকে বলে আমরা প্রত্যেকেই জানি, জাস্ট একটা লাইনেও লিখতে পারো ছোট করে, আমি বড় করে আর বলছি না, আমি খুব সংক্ষেপে বলছি। বায়ুর উচ্চচাপ বিশিষ্ট কেন্দ্রকে প্রতীপ ঘূর্ণবাত বলে, মানে ঘূর্ণবাতের যেটা উল্টোটা সেটাই হচ্ছে প্রতীপ ঘূর্ণবাত। পরেরটা রয়েছে জেট বায়ুর সংজ্ঞা দাও। জেট বায়ুর সংজ্ঞাতে আমরা কি লিখব, প্রবল গতিতে যে বায়ু ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারের উপরে সাধারণত আমরা দেখতে পাই 8 থেকে 12 কিলোমিটার উচ্চতায় আঁকা বাঁকা গতিতে পশ্চিম থেকে পূর্বে, মনে রাখবে পশ্চিম থেকে কিন্তু পূর্বে প্রবাহিত হয় যে বায়ু, সেই বায়ুকে আমরা বলি জেট বায়ু। পরে 7 নম্বর প্রশ্ন রয়েছে মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ ও ভাসমান পাতা বিশিষ্ট প্রথিত মূল জলজ উদ্ভিদের একটি করে উদাহরণ দাও। তাহলে দেখো প্রথমটা হচ্ছে মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ, যেখানে আমরা কার নাম লিখব, কচুরি পানা। ঠিক আছে, আমরা প্রথমটা লিখব কচুরি পানা। আর পরের যেটা আছে দেখো পরেরটা কি বলা হয়েছে, পরেরটা বলছে প্রথিত মূল জলজ, এক্ষেত্রে আমরা কি লিখব, পদ্ম। ঠিক আছে, তাহলে দুটো বলে দিলাম। এবার আছে পরিবেশ বান্ধব পর্যটন বা ইকো ট্যুরিজম কাকে বলে। একদম কমন প্রশ্ন, এই প্রশ্নের উত্তর প্রত্যেকেই জানো। একান্ত নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে ভ্রমণের মাধ্যমে জ্ঞানার্জন বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে বন ও বন্যপ্রাণীর সৌন্দর্য অনুধাবনকে পরিবেশ বান্ধব পর্যটন বলা হয়। ঠিক আছে, পরে দেখো রয়েছে চীনের ধানের আধার কোন প্রদেশকে বলা হয়, প্রত্যেকেই জানি হুনান প্রদেশকে বলা হয়। তারপরে রয়েছে স্থানান্তর কৃষি কাকে বলে। বনভূমি পুড়িয়ে পরিষ্কার করে কয়েক বছর চাষ করে স্থান পরিবর্তন করে পুনরায় নতুন স্থানে গিয়ে কৃষিকাজের পদ্ধতিকেই স্থানান্তর কৃষি বলা হয়। 11 নম্বর প্রশ্ন রয়েছে কাগজ শিল্পে ব্যবহৃত দুটি রাসায়নিক কাঁচামালের নাম লেখো। দেখো রাসায়নিক বলে দিয়েছে সেই জন্য আমরা এখানে দুটোই লিখবো, কস্টিক সোডা একটা লিখতে পারি, আরেকটা লিখবো অ্যালুমিনিয়াম সালফেট। আরো অনেক কটা কাঁচামাল রয়েছে, যেহেতু দুটো বলেছে আমরা একটা কস্টিক সোডা একটা অ্যালুমিনিয়াম সালফেট লিখতে পারি। পরের প্রশ্নটা খুব সুন্দর দিয়েছে, ভারতের একটি বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো এবং এটি কোন রাজ্যে অবস্থিত উল্লেখ করো। দেখো দুটো বলেছে, একটা শিল্পকেন্দ্রের নাম আর সেই শিল্পকেন্দ্র কোন রাজ্যে অবস্থিত সেটার নামও কিন্তু উল্লেখ করতে বলেছে। তাহলে এক্ষেত্রে আমরা কি বিশাখাপত্তনম লিখতে পারি, লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র যেটা বন্দর কেন্দ্রিক এবং এটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। কেমন, চলো পরের প্রশ্ন আছে 12 নম্বর, আউটসোর্সিং বলতে কি বোঝায়। আমরা প্রত্যেকেই জানি যে কম খরচ বা দ্রুত কাজের জন্য কোনো একটি সংস্থা যখন বাইরের অন্য কোনো সংস্থার মাধ্যমে কাজ করিয়ে নেয় তখন তাকে আউটসোর্সিং বলে। ঠিক আছে, দেখো পরের যে প্রশ্নটা রয়েছে 13 নম্বর, এখানে দুটো প্রশ্ন বলেছে 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য ও সর্বাপেক্ষা জনবিরল রাজ্যের নাম লেখো। দেখো সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য যদি বলা হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে বিহার। দেখো এখানে জনঘনত্বপূর্ণ বলেছে, কিন্তু এখানে কিন্তু কোন রকম ভাবে জনসংখ্যার ভিত্তিতে
বেশি সেই রাজ্যের নাম কিন্তু জিজ্ঞেস করেনি, তাহলে কিন্তু ওটা উত্তরপ্রদেশ হয়ে যেত। কিন্তু এখানে জনঘনত্ব বলেছে, সেই জন্য এটা হয়ে যাচ্ছে বিহার। আর জনবিরল যেহেতু বলেছে, সেই জন্য আমরা এটার নাম লিখবো সিকিম। কেমন? চলো নেক্সট 14 নম্বর প্রশ্ন, অথবাও রয়েছে একটা। প্রথমটা রয়েছে স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা দাও। স্থিতিশীল উন্নয়ন কি? স্থিতিশীল উন্নয়ন হচ্ছে যে উন্নয়নের মাধ্যমে বর্তমানে সম্পদকে এমনভাবে ব্যবহার করা হয় যেন ভবিষ্যতের জন্য সম্পদের ভান্ডার পূরণ থাকে, তাকে স্থিতিশীল উন্নয়ন বলে। আর অথবাতে রয়েছে মানব উন্নয়ন বলতে কি বোঝায়? মানব উন্নয়ন কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, সাক্ষরতা ও নারীর ক্ষমতায়ন প্রভৃতি ক্ষেত্রে মানুষের যে অগ্রগতি, তাকেই মানব উন্নয়ন বলা হয়। এইবার একটু বড় প্রশ্নগুলো দেখে নাও। বড় প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু কমন এসছে। আমি সাজেশনে যে জায়গাগুলোতে দিয়েছিলাম আমি তোমাদের একদম উল্লেখ করে দিচ্ছি কোন কোন প্রশ্ন। তাহলেই দেখো, প্রথম যে প্রশ্নটা এসছে, কাস্ট অঞ্চলে সৃষ্ট যে কোনো তিনটি ক্ষয়জাত ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। এটা প্রথম পেজেরই 3 নাম্বার প্রশ্ন ছিল, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 3 ছিল। এটা কিন্তু একদম সাজেশন থেকে এসেছে। একদম কোশ্চেন নাম্বার 3 যদি তোমরা সাজেশনের খোলো, তাহলে দেখতে পাবে আমি প্রশ্নটা দিয়েছিলাম, কাস্ট অঞ্চলে গঠিত বিভিন্ন ভূমিরূপগুলির সচিত্র ব্যাখ্যা দাও। এখানে কিন্তু ক্ষয়জাতটাই শুধু দিয়েছে, ঠিক আছে? অ্যাটল কাকে বলে তোমাদের শর্ট কোশ্চেনে দেয়া ছিল। পরের প্রশ্নটা দেখো, স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। দেখো, একটা প্রশ্ন তোমাদের ক্ষয়চক্র চ্যাপ্টারের প্রথমটাতেই দেয়া ছিল, সেটা ছিল স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো। সেখানে যে 3টে পর্যায় আছে তার মধ্যে শুধু যৌবন পর্যায়ের বৈশিষ্ট্যগুলো লিখলেই হবে। তাহলে এটা কিন্তু কোশ্চেন নাম্বার কত ছিল? কোশ্চেন নাম্বার সাজেশনের ছিল কোশ্চেন নাম্বার 1, অর্থাৎ ক্ষয়চক্র চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 1 ছিল। তোমরা মিলিয়ে নিতে পারো সাজেশন দেখে, ঠিক আছে? দেখো, জলনির্গম প্রণালী থেকে আমাদের কোনো রকম কোনো বড় প্রশ্ন দেয়নি। আর মৃত্তিকা চ্যাপ্টার থেকেও কোনো রকম কোনো সেরকম একটা বড় প্রশ্ন দেয়নি, যদিও এই প্রস্তরচায় বিচ্ছিন্নকরণ আর স্বল্পমোচন এটা দিয়েছে। তাও আমি বলবো একদম বেসিক যে প্রশ্নগুলো মৃত্তিকার, সেগুলো দেয়নি। একদম আমরা চলে আসবো এই বায়ুমণ্ডল চ্যাপ্টারে, যেখানে মৌসুমী জলবায়ু আর ভূমধ্যসাগরীয় জলবায়ুর 3টে পার্থক্য বলেছে। এটাও সাজেশনে ছিল। বায়ুমণ্ডল চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 6 তোমরা মিলিয়ে নিবে, প্রত্যেকে মেলাবে, সাজেশন বের করবে আর কোশ্চেন নাম্বার 6 দেখে নেবে। সেখানে মৌসুমী জলবায়ু আর ভূমধ্যসাগরীয় জলবায়ুর পার্থক্য, এটা আমি কিন্তু সাজেশনে দিয়েছিলাম, সেটাই এসেছে। এবং এখানে আরো একটা প্রশ্ন আছে, দেখো, জীববৈচিত্র্য বিনাশের মনুষ্য সৃষ্ট কারণ। এটাও জীববৈচিত্র্য চ্যাপ্টারের একদম প্রথম প্রশ্ন। একদম প্রথম প্রশ্নটা কমন এসেছে, কোশ্চেন নাম্বার 1। তোমরা খুঁজে কিন্তু অবশ্যই মিলিয়ে নেবে যে সাজেশন থেকে এসেছে কিনা। কোশ্চেন নাম্বার 1, জীববৈচিত্র্য বিনাশের মনুষ্য সৃষ্ট কারণগুলি উল্লেখ করো। আমি প্রশ্নটা দিয়েছিলাম এইভাবে, জীববৈচিত্র্য হ্রাসের মনুষ্য সৃষ্ট কারণগুলি লেখো। একই প্রশ্ন, উত্তরও একই হবে, সুতরাং কোনো চিন্তার কিছু নেই। এই প্রশ্নটাও তোমরা কিন্তু কমন পেয়ে গেছো, ঠিক আছে? দেখো, বড় প্রশ্ন সব কমন। তারপরে দেখো রয়েছে অথবাতে, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির শর্ত সমূহ আলোচনা করো। আবার কমন প্রশ্ন, বায়ুমণ্ডল চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 1। বায়ুমণ্ডল চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 1 আমি প্রত্যেকটা প্রশ্নের পাশাপাশি লিখে দিচ্ছি কোন চ্যাপ্টারের কত নাম্বার প্রশ্ন সাজেশন থেকে কমন এসেছে, লিখে দিলাম। ক্রান্তীয় ঘূর্ণবাত, যার উৎপত্তির বিভিন্ন পর্যায় আমি সাজেশনে দিয়েছিলাম, এখানে কিন্তু সেটাই লিখতে হবে, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তির শর্ত সমূহ সংক্ষেপে আলোচনা করো। এবং তারপরে যে প্রশ্নটা, বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝায়, এটাও কিন্তু একদম কমন কোশ্চেন। বায়ুমণ্ডল চ্যাপ্টারের শেষ প্রশ্ন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 10। মিলিয়ে নেবে, প্রত্যেকে মিলিয়ে নেবে। কোশ্চেন নাম্বার 10, বিশ্ব উষ্ণায়নের প্রভাব বা ফলাফল দিয়েছিলাম, সেখান থেকেই এটা লিখতে পারবে প্রত্যেকে, বিশ্ব উষ্ণায়ন কাকে বলে বা বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো। এর পরের যেটা রয়েছে মানুষ ও পরিবেশ মিথস্ক্রিয়া চ্যাপ্টার, সেখান থেকে তোমাদের কোনো রকম কোনো প্রশ্ন আসেনি। একদম চলে আসবো কৃষিকাজ চ্যাপ্টার থেকে, যেখানে শস্যাবর্তনের সংজ্ঞা দাও। এটাও কিন্তু কমন। কৃষিকাজ চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 9 দেখবে, কোশ্চেন নাম্বার 9 অনেক কটা দেওয়া ছিল। কোশ্চেন নাম্বার 9 দেখবে শস্যাবর্তন দেওয়া ছিল, তার সাথে দেওয়া ছিল বাজার বাগান কৃষি, এটাও কিন্তু দেওয়া ছিল, যেটা মার্কেট গার্ডেনিং কথাটা লেখা ছিল। তাহলে কোশ্চেন নাম্বার 9 শস্যাবর্তনও আছে, কোশ্চেন নাম্বার 9 থেকে বাজার বাগান কৃষিও কিন্তু রয়েছে, এবং তার সাথে সাথে শস্য প্রগাঢ়তা, এটাও রয়েছে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কিন্তু এটাও রয়েছে। আমি
মার্কসের কিছু ছোট ছোট প্রশ্নের সাজেশন তোমাদের দিয়েছিলাম কৃষিকাজ চ্যাপ্টার থেকে। দেখো 9 নাম্বার প্রশ্নের মধ্যে শস্য প্রকারতা, শস্যাবর্তন, শুষ্ক কৃষি, আর্দ্র কৃষি এই প্রশ্নগুলো কিন্তু ছিল, আর সেখান থেকেই তোমরা কমন পেয়ে গেছো এই তিনটে। পরেরটা আছে দেখো বিশুদ্ধ অবিশুদ্ধ কাঁচামাল। এটা তোমাদের আমি বহুবার করিয়েছি, আমি তোমাদের মক টেস্টেও দিয়েছিলাম। আর তারপরের প্রশ্ন আছে দেখো পরিবহন ব্যবস্থা ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য নির্দেশ করো। এটাও কিন্তু তোমাদের কমন এসেছে। আমি প্রশ্ন নাম্বার বলে দিচ্ছি, কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 তোমরা সাজেশন দেখে মিলিয়ে নিতে পারো। কোশ্চেন নাম্বার 6 ছিল তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্তরের কার্যকলাপ থেকে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। এটাও কিন্তু তোমাদের কমন প্রশ্ন এসেছে। আরো কমন দেখাচ্ছি, দেখো এই লাস্ট যে প্রশ্নটা রয়েছে ই নাম্বার, জনবিবর্তন তত্ত্বের বিভিন্ন পর্যায়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটাও জনসংখ্যা ও জনবসতি চ্যাপ্টারের ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 কি ছিল? জনবিবর্তন তত্ত্বের বিভিন্ন পর্যায়। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমি বলেছিলাম। দেখো প্রথম প্রশ্নটাই কিন্তু চলে এসেছে। তারপর এর সাথে রয়েছে বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিয়েছে। আমার সাজেশনে ছিল বেঙ্গালুরু ইলেকট্রনিক শিল্পে উন্নত হওয়ার কারণগুলি উল্লেখ করো, বা ব্যাঙ্গালোরে বৈদ্যুতিন শিল্প গড়ে ওঠার কারণগুলি উল্লেখ করো। একই প্রশ্ন এখানে একটু শুধু ঘুরিয়ে দেওয়া হয়েছে, বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন? আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তোমরা বের করবে, দেখবে অথবা দিয়ে দুটোই লেখা আছে। এখানে প্রশ্নটা দিয়েছে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কেন বেঙ্গালুরুকে। পরের প্রশ্ন দেখো আরো কমন, ছত্তিশগড়ের খনিজ সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। কোশ্চেন নাম্বার 4, লাস্ট চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 4 আমি আবার এখানে লিখে দিচ্ছি। কোশ্চেন নাম্বার 4, ছত্তিশগড়ের খনিজ সম্পদের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। আমি এটাও সাজেশনে তোমাদের দিয়েছিলাম, এখান থেকেও কিন্তু তোমরা কমন পেয়ে গেছো। এবার দেখো 2011 সালের ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতি শনাক্তকরণের মানদণ্ডগুলি উল্লেখ করো। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে দিলেও এটাও তোমাদের কমন এসেছে জনসংখ্যা ও জনবসতি চ্যাপ্টার থেকে। কোশ্চেন নাম্বার 6 একদম লিখে দিচ্ছি আমি সব। দেখো কোশ্চেন নাম্বার 6 সাজেশন বের করবে আর মিলিয়ে নেবে, তাহলেই আর কোনো সন্দেহের জায়গা থাকবে না কমন এসেছে কি আসেনি। তোমরা নিজেরাই প্রমাণ আছো যারা সাজেশন পড়ে গেছো যে কতটা কমন পেয়েছো না পেয়েছো। লাস্ট প্রশ্ন আবার কমন, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। কোথা থেকে এসেছে দেখো প্রশ্নটা, আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন চ্যাপ্টারের কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 প্রথম প্রশ্নটা থেকেই কমন এসেছে, পরিকল্পনা অঞ্চলের সংজ্ঞা দাও। তাহলে কতগুলো প্রশ্ন তোমরা কমন পেয়েছো পরীক্ষাতে নিজেরা দেখেই বুঝতে পারছো। এমন না যে শুধু মেন প্রশ্নগুলোই কমন পেয়েছো, অথবা যে প্রশ্নগুলো অথবার প্রশ্নগুলোও কিন্তু কমন পেয়েছো। প্রত্যেকটা প্রশ্নের পাশে আমি সাজেশনে যেই নাম্বারে যেই প্রশ্ন ছিল আমি পরপর কিন্তু তোমাদের লিখে দিয়েছি। তাহলে বুঝতেই পারছো 100% কমনের ধারা কিন্তু ভূগোলে এ বছরও বজায় থাকলো। আর কোনো রকম চিন্তার কিছু নেই। মোটামুটি 2.5 থেকে 3 মাস পরই তোমাদের রেজাল্ট জানা যাবে। আশা করি প্রত্যেকে আবার ভূগোলে কিন্তু ফাটিয়ে নাম্বার পাবে, 100-তে 100ই পাবে, থিওরিতে 70-এ 70ই পাবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরীক্ষা শেষ হয়ে গেল, সবাই আনন্দে কাটাও, মজা করো এবং আমাদের সাথে জুড়ে থাকো। চলো, গুড বাই সবাইকে।